অমিতাভ বচ্চনের পিকু সিনেমা, যে বয়স্ক মানুষদের কনস্টিপেশন, সেটা প্রতিরোধ করবেন কি করে তারা? মানে বেশিরভাগ বয়স্ক মানুষদেরই আমি দেখেছি কনস্টিপেশনের একটা সমস্যা, এবং আমাদের কাছে এসে ইনভেরিয়েবলি বলেন, ডাক্তারবাবু আমার সকালবেলা উঠে পটি ক্লিয়ার হয় না। জলটা তারা ভুলে যায় খেতে, জল মানে পিপাসাই হয়তো সে ওইটা ভুলে যাচ্ছে, পিপাসা পাচ্ছে যে সেটা সে ভুলে যাচ্ছে। তো এই জেরিয়াট্রিক নিউট্রিশন বা বয়স্ক মানুষদের পুষ্টি, এই ব্যাপারটা কি? জেরিয়াট্রিক বা বয়স্কদের ডায়েট বলতে আমরা আগে এজ লিমিটটা আমাদের জানতে হবে। যদি আমি এরকম জানতে চাই যে বয়স্ক মানুষদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো কোনগুলো? ফ্যাট কথাটার মধ্যেই মোটা হওয়ার একটা কথা, তো ফ্যাট মানেই মোটা নয়, তাহলে আমাদের কেন পড়ানো হয় যে এটা একটা নিউট্রিশনালি একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মেন্টাল হেলথের সঙ্গে নিউট্রিশনের কি রিলেশন ইন কেস অফ এল্ডারলি পেশেন্টস বা জেরিয়াট্রিক পিপল? তাই মানসিকভাবে দুর্বল হলেই কিন্তু আপনার ইমিউনিটিতেও সেটা হ্যাম্পার করবে। এক্স্যাক্টলি। তো সেই জন্য মানসিকভাবে দুর্বল হয়ে যাবে না, বয়স হয়ে গেছে তো কি হয়েছে, নিজেকে ফিট রাখার চেষ্টা করুন। নমস্কার, ডক্টর এস এম মল্লিকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জেরিয়াট্রিক নিউট্রিশন নিয়ে আলোচনা করব, মানে বয়স্কদের পুষ্টি। বয়স্ক মানুষরা অনেক সময় দেখা যায় তারা পুষ্টি ঠিকঠাক পান না, বা তাদের যারা কেয়ার গিভার তারাও বুঝতে পারেন না কিভাবে তাদের খাওয়া দাওয়াটা ম্যানেজ করবেন, খাবার দাবারে কোন কোন জিনিসগুলো রাখতে হবে, কোন উপাদানগুলো দরকার তাদের ওভারঅল হেলথের জন্য। এই ব্যাপারে সামগ্রিক আলোচনার জন্য আমাদের সঙ্গে আছে ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। নমস্কার। আজকে আমাদের আলোচনা যে জেরিয়াট্রিক নিউট্রিশন, বয়স্ক মানুষদের পুষ্টি। কারণ অনেক বয়স্ক মানুষরা তারা জানেন না তারা কী খাবেন, তারা ভাবছেন যে একজন বাচ্চা বা একজন মধ্যবয়স্ক যা খাবার খাবেন তিনি সেই খাবারই খাবেন, এবং বাড়িতে তো একটা বাড়িতেই রান্না হয়, একটা জায়গাতে রান্না হয়, এবং বয়স্ক মানুষদের জন্য আলাদা কিছু রান্নার ব্যবস্থা বা খাবারের ব্যবস্থা বেশিরভাগ সময় করা হয় না। তো এই জেরিয়াট্রিক নিউট্রিশন বা বয়স্ক মানুষদের পুষ্টি, এই ব্যাপারটা কি সেটা তুমি আগে দর্শক বন্ধুদের বলো। জেরিয়াট্রিক বা বয়স্কদের ডায়েট বলতে আমরা আগে এজ লিমিটটা আমাদের জানতে হবে, যে কোন এজ থেকে আমরা এই জেরিয়াট্রিক নিউট্রিশনটা বলছি। তো জেরিয়াট্রিক নিউট্রিশন বলতে যেটা হচ্ছে 60 বা 60 ঊর্ধ্ব যারা মানুষ, মহিলা পুরুষ উভয়, দুজনেই হতে পারে, তো তাদের ডায়েটটা কিভাবে আমরা সাজাবো। এবার ফার্স্টে এই বয়স্ক মানুষ বলতেই নানান রোগ এসে যায়। কিছু কিছু মানুষরা লাকি হন, জেনেটিক্যালি তারা লাকি যে তাদের কোনো রোগ নেই, তো তাদের একটা রকম ডায়েট হবে। আর যেরকম যদি ডায়াবেটিক হয়, হাইপার টেনশন, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, বা ওনার কিডনির কোনো সমস্যা আছে, বা অন্য অস্টিও আর্থ্রাইটিস বা এসবের কোনো সমস্যা আছে, মহিলাদের ক্ষেত্রে আরও একটু বেশি, তো ওয়েট গেন এটাও একটা বেশি, আবার প্রচণ্ড ওয়েট লস সেটাও একটা সমস্যা হতে পারে। বয়স হলে অনেক সময় মাসেল লস হয়ে যায়, খুব মাসেল লস হয়, বোন ডেনসিটি কমে যেতে থাকে। ইভেন হয়তো তারা খাবার ঠিকঠাকই খাচ্ছে, কিন্তু হয়তো সেইভাবে নিউট্রিশনটা শরীরে সেভাবে অ্যাবজর্বই হতে পারছে না, তো সেটাও একটা বা সমস্যা। যে খাবার খাচ্ছে সেটা তার শরীরের জন্য যথেষ্ট নয়, হতে পারে হতেই পারে যে তার বডিতে মনে করুন যে প্রোটিন হয়তো বেশি লাগবে, একটা স্পেশাল কন্ডিশন, তাহলে হয়তো তিনি খাচ্ছেন ভাত, আলু সেদ্ধ বা ডালে যদি অল্প একটু প্রোটিন আছে কিন্তু অ্যাডিকুয়েট প্রোটিন যাচ্ছে, ব্যালেন্স নিউট্রিশনটা হলো না তাহলে। এক্স্যাক্টলি। তাহলে একটা ব্যালেন্স নিউট্রিশন প্রত্যেকটা মিলে দেখতে হবে। আর যেহেতু মাসেল মাস এই সময় কমে যায়, তাহলে প্রোটিনটা প্রত্যেকটা মিলে কিন্তু রাখতেই হবে। প্রোটিন বলতে এবার অনেকে বলবেন যে আমি তো মাছ, মাংস, ডিম খাই না, কিন্তু ভেজিটেরিয়ান হলেও আপনার অনেক প্রোটিন আছে, পনির আছে, সয়াবিন আছে, ইভেন দুধ, ছানা, টক দই, এগুলোর মধ্যেও অনেকটা প্রোটিন থাকে। অনেক পালসেস আছে যেরকম রাজমা, ছোলা, তারপরে ঘুগনি মটর, এগুলোতেও অনেকটা প্রোটিন থাকে, তো সেগুলোও দেখে নিতে হবে আপনাদের ডায়েটে, মনে করে করে সেগুলো ইনক্লুড করতে হবে। অনেক ক্ষেত্রে এটা ভুলে যায় মানুষ, এই ডাল ভাত খেয়ে নিই হয়ে গেল, কিন্তু ডালেও কি অতটা, অনেকে আমরা যেটা করি মানে বেশিরভাগ বাঙালি বাড়িতে পাতলা করে ডাল, সেটা কিন্তু অতটা প্রোটিন গেল না, শুধু জলটাই গেল, কিছুটা প্রোটিন গেল। বরং যার একটু বেশি ক্যালোরি দরকার সেই ডাল খেয়ে জল খেয়ে পেট ভরে গেল, তাতে খাবারটা বেশি খেতে পারলেন। এইদিকে তারপরেই সেই ওয়েট লস হলো। অনেক ক্ষেত্রে দেখা যায় এই বয়স হয়ে গেলে দাঁতেরও একটা কিন্তু সমস্যা দেখা দেয়। এই দাঁতের সমস্যাটাও কিন্তু একটা, যে নিউট্রিশনালি যদি ঠিকঠাক পাচ্ছে কিনা সেটা কিন্তু একটা সমস্যা। এবার দাঁতের যেহেতু সমস্যা, সে ভয়তে অনেক খাবার খাচ্ছে না, যে এটা বুঝি দাঁতের, আমি খেতে পারবো না, এই জিনিসটা আমি খেতে পারবো না, এই করে করে অনেক জিনিসই তার বাদ চলে যাচ্ছে। ফার্স্টেই বলবো যেটা ফলটা অনেক ক্ষেত্রে বাদ চলে যায়। এবার ফাইবারটা কিন্তু খুবই দরকার, কারণ বয়স্ক মানুষদের
এই ফাইবারটাও দরকার, প্রোটিনও দরকার। তো সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যালেন্স ডায়েট কিন্তু বয়স্ক মানুষদের ভেবে নিতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুষ্টিতে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেন? মানে এরকমও তো হতে পারে যে যা ছোটোবেলা থেকে যা খেতেন সেই একই খাবার তিনি খেলেন, বাচ্চা বয়সে যা খেতেন মধ্যবয়স্কে তাই খাবার খাচ্ছেন, আর একটু বয়স বাড়লে সেই খাবার খাচ্ছেন, বয়স হচ্ছে সেই খাবার খাচ্ছেন। তো এই নিউট্রিশনটা বয়স্ক মানুষদের জন্য কেন গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু জানেন না দর্শক বন্ধুদের। তো তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে তুমি কি বলবে, কেন ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে এই নিউট্রিশনটা? বয়সকালে যেটা হচ্ছে যে মাসেল মাস কমে যাচ্ছে, বোন ডেন্সিটি অনেক, ইমিউনিটি ওয়াইজও অনেক কমে যায়, শরীরটা অনেক ভেঙে যায়, শরীর স্কিন প্রবলেমস শুরু হয়। এবার দেখা যায় যে ইভেন এমন কিছু ভিটামিনস আছে যেগুলো হচ্ছে অ্যাবজর্পশনই হচ্ছে না শরীরে, কারণ স্টামাকের কিছু অ্যাসিড এমন কম প্রোডাকশান হচ্ছে যেটাতে ভিটামিন B12 শরীরে অ্যাবজর্বই হতে পারছে না। হয়তো খাচ্ছে সে সব ঠিকঠাক, অনেকেই বলে আমাকে এসে যে আমি তো সব ঠিকঠাক খাই, তাও আমার মাসেল ডিগ্রেডেশন কেন হয়ে যাচ্ছে, কেন আমি এত রোগা হয়ে যাচ্ছি হঠাৎ করে। এটাও কিন্তু একটা টেনশনের কারণ। অ্যাংজাইটি, ডিপ্রেশন, লোনলিনেস, এগুলো থেকেও কিন্তু অনেক সমস্যা হতে থাকে। এক্স্যাক্টলি। তো এইগুলোও ভেবে দেখতে হবে। তাহলে প্রত্যেকটা একটা যখন ডায়েট দেওয়া হয়, শুধুই যে সে সারাদিন কি খেলো তার মধ্যেই কিছু প্লাস মাইনাস করে দিয়ে দিলে হলো না, তার পুরোটা সাইকোলজিক্যালি তার ওয়েলনেস কতটা, তার হেলথের কি সমস্যা, সবটা জেনেই কিন্তু তাকে একটা গুড কাউন্সিলিং, একটা গুড প্রোটেকশন দিয়ে তাকে ডায়েটটা সবসময় দেওয়া উচিত। এক্স্যাক্টলি। তাহলে যদি আমি এরকম জানতে চাই যে বয়স্ক মানুষদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো কোনগুলো, মানে ভাত ডাল মাছ তরকারি তো আর পুষ্টি উপাদান না, এগুলো খাবারের ভেরিয়েশন। মানে আমি বলতে চাইছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তো আছেই। এবার এরপরে আমি আরও ইলাবোরেট করব, সেটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন B12, প্রোটিনটা তো আছেই। আমি যেটা আসবো ফার্স্টেই বলবো যে প্রোটিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মাসেল ডিগ্রেডেশন হয়। এছাড়া ক্যালসিয়াম যেটা হচ্ছে দুধ, ছানা, টক দই থেকে পাবে, তো সেইগুলো, গ্রিন ভেজিটেবলস যেগুলো খুব ইমিউনিটি দেয়, ভিটামিন সি সমৃদ্ধ ফল, সেটা হ্যাঁ, অনেকের দাঁতের সমস্যা থাকলে হ্যাঁ আমরা বলি যে আপনারা একদম জুস করে যতটা ফল না খাওয়া, কিন্তু বয়স্ক মানুষের দাঁতের সমস্যা থাকলে তখন জুস করেই ফলটা খেতে হবে, বা একদম পাল্প করে ফলটা খেতে হবে, গ্রেট করে খেলেন। তো সেইভাবে কিন্তু কিছুভাবে এই উপাদানগুলোকে ডায়েটে রাখতে হবে যাতে এই পুষ্টিগুলো পাওয়া যায়। তো যেইভাবে আপনাকে ভেবে নিতে হবে যে আমি সারাদিনে কি কি করব, তো এইভাবে সাজিয়ে নিতে হবে যে সকালে ব্রেকফাস্টে এক ধরনের প্রোটিন থাকলো, যেটা ডিম হতে পারে, দুপুরবেলা মাছ বা টক দই রাখা হলো, চিকেন যদি কেউ খায় সেটাও রাখতে পারে, পনির, সয়াবিন রাখা যেতে পারে। তো এইভাবে, আর মাঝে একটা ফল রাখলেন, ইভিনিংয়ে কিছু হালকা স্ন্যাকিং হলো। এবারে যেটা বলবো যে ফ্যাটের গুণাগুণ শুনলেই, ফ্যাট কথাটা শুনলে আমরা খুব ভয় পেয়ে যাই, বাবা ফ্যাট কি করে খাওয়া যাবে, ফ্যাট খেলেই মনে হয় মোটা হয়ে যাব। ফ্যাট কথাটার মধ্যেই মোটা হওয়ার একটা কথা, তো ফ্যাট মানেই মোটা নয়। তাহলে আমাদের কেন পড়ানো হয় যে এটা একটা নিউট্রিশনালি একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের অনেক কিছুতে ফ্যাট প্রয়োজন হয়, আমাদের হরমোন তৈরি করে গুড ফ্যাট। আমাদের ফ্যাটের কনসেপ্টটা হ্যাজ বিন চেঞ্জড বিকজ এখন এত ফাস্ট ফুড হয়ে গিয়ে, এক্স্যাক্টলি, এত ডিপ ফ্রাইড খাবার হয়ে গিয়ে। হেলদি ফ্যাট কথাটা ইম্পর্টেন্ট, হেলদি ফ্যাট খেতে হবে, স্যাচুরেটেড ফ্যাট খেলে হবে না। কারণ হেলদি ফ্যাট কিসে আছে? বাদামে আছে, সিডসে আছে, তো এইগুলো থেকে হেলদি ফ্যাট নিতে হবে। এবার অনেকে যে সর্ষের তেল দিয়ে রান্না না করে হঠাৎ করে একটা বিদেশি যদি অলিভ অয়েল, এটা খুব হেলদি, কিন্তু আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি মাস্টার্ড অয়েল, তো এই মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করুন, কিন্তু যে কোনো অয়েলই আপনি ইউজ করছেন সেটা কম ইউজ করুন, সেটাই দেখতে হবে। এই যে স্মোক পয়েন্টের কথা বলে, তো সর্ষের তেল আর ঘিয়ের তো স্মোক পয়েন্ট একই, ওই 400 কাছাকাছি ডিগ্রি সেন্টিগ্রেড। তো এক সর্ষের তেল না দিয়ে ঘি দিয়ে রান্না করে খেতে পারেন বয়স্ক মানুষরা? হ্যাঁ, ঘি দিয়ে রান্না করে, যদি তার ফ্যাটি লিভার না থাকে, যদি তার হাই কোলেস্ট্রল না থাকে, কারণ ঘি তো আলটিমেটলি স্যাচুরেটেড ফ্যাট। ওকে, ঘিতে অনেক গুণাগুণ আছে, ভিটামিন A, D, K সব আছে, বিউটাইরিক অ্যাসিড আছে, যেগুলো খুব হেল্প করে ডাইজেশনে।
তো ঘিতে প্রচুর গুণাগুণ, কিন্তু তার মানেই আমি সব রান্না ঘি দিয়ে খাবো, 2-3 চামচ করে ঘি খেয়ে নেব, সেটা করা যাবে না। কোনো কিছুই ভালো মানেই সেটা মাত্রাতিরিক্ত করা যাবে না। এক্স্যাক্টলি। আর বয়স্ক মানুষদের তো নয়, কারণ এমনিতেই ডাইজেশনের একটা মানে ডাইজেশন খুব স্লো হয়ে যায়, মেটাবলিজম ভীষণ স্লো হয়ে যায়, সেই হজম শক্তি কমে যায়। হ্যাঁ, তো সেই জন্যে তারা তো অবশ্যই খুব কম খাবেন। হ্যাঁ, তাই বলে একদমই ঘি খাওয়া যাবে না, ঘি মানে খুব খারাপ, এরকম কোনো ব্যাপার নেই। অল্প পরিমাণে দিনে 1বার কি 2বার ম্যাক্সিমাম খাওয়া যেতে পারে, বা রান্নাতে হালকা করে দিয়ে খেলেন, সেটা করা যেতে পারে। একজন বয়স্ক মানুষের জন্য সারাদিনে কতটা প্রোটিন প্রয়োজন আছে তার শরীরে? একজন বয়স্ক মানুষের এভাবে বলা যাবে না, কারণ অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। একজন যদি নর্মাল বয়স্ক মানুষ, যেটা আমাদের ইন্ডিয়াতে হাতে গোনা, হয়তো তার কোনো সমস্যা নেই, মানে ভেরি ফিউ, তো সেই জন্য তাদের বলা যেতে পারে নর্মাল একজন মানুষের যেরকম দরকার হয় 1 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, আর ম্যাক্সিমাম 1.2। কিন্তু এখানেই একটা প্রবলেম হয়ে গেল, যেই তাদের কিডনি সমস্যা বা যেই অন্য কোনো সমস্যা, তখন এটাকে কমিয়ে ফেলতে হবে, 0.6 to 0.8 করে নিতে হবে, প্রোটিন রেস্ট্রিকশন করে দিতে হবে। ইভেন অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে তার এই প্রোটিনটা সহ্য হচ্ছে না, বা প্রোটিন খেলে কোনো সমস্যা হচ্ছে, তাহলে তখন তাকে অল্প অল্প করে দিয়ে ব্যাপারটা পুরোই প্লাস অ্যান্ড মাইনাস করে দেখতে হবে। তাকে একটা দীর্ঘকালীন একটা রুটিনে রাখতে হবে, দেখতে হবে কোনটা তার বেশি সুটেবল। মানে জাস্ট খাইয়ে দিলাম একজন পেশেন্টকে, তার একটা বমি হয়ে গেল, একটা কিছু ভালো করতে গিয়ে আরেকটা কিছু খারাপ হয়ে গেল, বয়স্ক মানুষদের সাথে বেশি এক্সপেরিমেন্টেশন করাটা একেবারেই ঠিক নয়। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে আমাদের ভিডিও দেখে তিনি হয়তো এতটা প্রোটিন খেতেন না, তার নেক্সট দিনই তাকে একদম এত শরীরের ওজন মেপে একদম ইন্টারনেট থেকে ক্যালকুলেট করে প্রোটিন খাওয়াতে শুরু করলে তিনিও বিরক্ত হয়ে যাবেন, তার খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। হঠাৎ করে একটা তার ইচ্ছা হতে পারে না আমি আর খাবো না, আমার ইচ্ছা এটা চলে গেল। এমনিতেই ইচ্ছা কিন্তু কমে যায় আস্তে আস্তে, একদম 60 বছরের মানুষদের বলা যায় না, তবে আস্তে আস্তে যখন তারা আরেকটু বয়স্ক হয়, তখন তো একটু ইচ্ছা খিদে, ইভেন টেস্টও কমে যায়। তারা ইভেন জল কতটা খেতে হবে বা খাবারও খেতে হবে অনেকে ভুলে যেতে পারে, যেটা হচ্ছে ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স। তারা টয়লেট করেছেন কিনা ভুলে গেছেন, বা টয়লেট পেয়েছে ভুলে গেছেন, প্যান্টে বা জামা কাপড়ে টয়লেট করে, সেটা আরো বিশেষ স্পেসিফিক কারণে হতেই পারে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, যেটা একজন দর্শক বন্ধু আমারই একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন, যে বয়স্ক মানুষদের ক্যালসিয়াম আর ভিটামিন ডির কি ভূমিকা আছে, মানে তাদের শরীরে, মানে তাদের খাবারে বা অন্য কোনোভাবে ভিটামিন ডি বা ক্যালসিয়াম তারা কেন নেবেন, সেটা জানতে চেয়েছিলেন। ক্যালসিয়াম তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমাদের দাঁতের আর আমাদের হাড়ের জন্য খুব খুব জরুরি। আর সেই জন্যে এই যে বয়সকালে যে এই যে অস্টিওপোরোসিস শুরু হয়, এই যে মানে বোন ডেনসিটি কমতে শুরু করে, এই যে হাঁটা চলায় প্রবলেম, ব্যথা প্রচণ্ড, ইনফ্লামেশন, তো এই ক্যালসিয়াম একটা খুব জরুরি। তাহলে সেই জন্যেই বিশেষভাবে এই বয়স্ক মানুষদের দিতে হবে তখন ডিম দিতে হবে, দুধ, টক দই, ছানা, ইভেন কিছু কিছু সিডস, নাটস, এগুলোও তাদের রাখতে হবে। তো সেই জন্য অবশ্যই এটা দরকার। আর ভিটামিন ডিও যেগুলো আমাদের খাবার থেকে আমরা পাই, যেরকম ডিম, দুধ, এইগুলোতে অবশ্যই এখান থেকে নিতে হবে। তো সেই জন্য এইগুলো তো প্রচণ্ডভাবে দরকার, কারণ এই ভিটামিন ডিরও তো একটা বড় রোল আছে। কারণ এই সময় যেটা হচ্ছে বাড়ি থেকে অতটা বেরোনো হয় না হয়তো বয়স্ক মানুষরা, তো ডিরেক্ট যে সানলাইট থেকে যে ভিটামিন ডি আমরা বলি পাই, কিন্তু সে কতটা পাচ্ছে, তাহলে খাবার থেকে নিতে হবে, বা ফর্টিফাইড এমন খাবার নিতে হবে, মানে আলাদা করে ভিটামিন ডি এমন হয়তো কোনো দুধে দেওয়া আছে, সেই সব ফর্টিফাইড খাবার খেতে হবে, যেটা অলরেডি মানে দেখেই কিনতে হবে, ইনগ্রিডিয়েন্ট দেখে কিনতে হবে, যে হ্যাঁ ভিটামিন ডি ফর্টিফাই করা আছে এর মধ্যে, তাহলে আমি এইটা কিনবো, যাতে আমার যেহেতু এই সমস্যাগুলো, তাহলে আমি ওই ইনগ্রিডিয়েন্টগুলো খাই। তো সেটা ভেবে দেখতে হবে। ওকে, অনেক সময় বয়স্ক মানুষদের ব্লাড টেস্ট করতে গেলে দেখা যায় যে ভিটামিন B12 একদম কম, এরকম পেশেন্টও আমি দেখেছি যে ভিটামিন B12 এসছে 87, মানে অত্যন্ত কম। মানে বয়স্ক মানুষদের এই ভিটামিন B12 কেন ঘাটতি দেখা যায়, মানে এরকম তো প্রচুর মানুষের দেখি যে ভিটামিন B12 কম, আবার অনেকে ভিটামিন B12 খুব বেশি, মানে সাপ্লিমেন্ট খেয়ে যাচ্ছে দিনের পর দিন, 1500 1100 এরকম লেভেলে এসছে। কিন্তু স্পেসিফিক্যালি এবং খুব যদি আমি আরও ভালো করে বলতে চাই, যে বয়স্ক মানুষদের ভিটামিন B12 খুব অভাব দেখা যায়, সেটা কেন হয় এক্স্যাক্টলি? এটার কারণটা হচ্ছে
স্টামাক থেকে যে অ্যাসিডগুলো বেরোয় সেগুলো এই ভিটামিন B12কে আইসোলেট করে অ্যাবজর্ব করতে সাহায্য করে বডিতে। এই যেটা হয় বয়সকালে, এই স্টামাকের এই অ্যাসিডগুলোর প্রোডাকশানই কমে যায়। এইটা হচ্ছে একটা বেসিক কারণ, যার জন্যে ভিটামিন B12 তো অ্যাবজর্বই হতে পারছে না শরীরে। সে সবই খাচ্ছে কিন্তু সেটা অ্যাবজর্বই হচ্ছে না, আর দিনের পর দিন দেখা যাচ্ছে সেটা কিন্তু শরীরে কমে যেতে ঘাটতি শুরু হচ্ছে। তখন তাকে সাপ্লিমেন্টেশন দিতে হবে। ওকে। আর ভিটামিন B12-এ কিন্তু একটু অ্যানিমাল প্রোটিনই ইনক্লুড করতে হবে, কারণ অ্যানিমাল প্রোটিন থেকে ডিরেক্টলি পাওয়া যায়। তো সেভাবে একটু অ্যানিমাল প্রোটিনগুলোকে, এবার যে ভেজিটেরিয়ান তার কিছু করার নেই, তাকে তখন বাইরে তাকে থেকে সাপ্লিমেন্ট কিনে খেতে হতে সাপ্লিমেন্টেশন পারে, নিতেই সেটা হবে। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া করা উচিত না, নয়। ডাক্তারবাবুর পরামর্শ তো অবশ্যই নিতে হবে তাকে। এক্স্যাক্টলি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অমিতাভ বচ্চনের পিকু সিনেমা, যে বয়স্ক মানুষদের কনস্টিপেশন, সেটা প্রতিরোধ করবেন কি করে তারা? মানে বেশিরভাগ বয়স্ক মানুষদেরই আমি দেখেছি কনস্টিপেশনের একটা সমস্যা, এবং আমাদের কাছে এসে ইনভেরিয়েবলি বলেন, ডাক্তারবাবু আমার সকালবেলা উঠে পটি ক্লিয়ার হয় না, আমাকে দিনের মধ্যে 2-3 বার যেতে হয়, একটা পেটের মধ্যে অস্বস্তি চলতে থাকে, একটা কিছু ব্যবস্থা করুন, আপনি ওষুধ দিন বা কিছু ডায়েটারি মডিফিকেশান কিছু করতে হলে আপনি বলুন, আমি সেটা করব। তো একজন ডায়েটিশিয়ান হিসেবে তোমার কাছ থেকে আমার এবং আমাদের যে লক্ষ লক্ষ দর্শক আছেন তাদের প্রশ্ন হচ্ছে, কিভাবে বয়স্ক মানুষদের ডায়েট তুমি প্ল্যান করবে বা তারা প্ল্যান করবেন যাতে তাদের কোষ্ঠকাঠিন্য না হয়? কনস্টিপেশন তো একটা ভীষণই প্রবলেম বয়স্ক মানুষদের, কারণ এই সময় চলাফেরাটাও কিন্তু কম হয়ে যায়। আর যেটা প্রথমেই বললাম, জলটা তারা ভুলে যায় খেতে। জল মানে পিপাসাই হয়তো সে ওইটা ভুলে যাচ্ছে, পিপাসা পাচ্ছে যে সেটা সে ভুলে যাচ্ছে। তো সেই জন্য জলটাকে মনে করে করে একদম অ্যালার্ম দিয়ে দিয়ে ইনক্লুড করতে হবে। অবশ্যই তার যদি কোনো ফ্লুইড রেস্ট্রিকশন না থাকে, তাহলে মোটামুটি 2 লিটার অবধি জল, 2.5 লিটার অবধি ম্যাক্সিমাম সে খেতে পারে। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফাইবার। ফাইবারকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। একদম ফাইবার বলতেই শাকসবজি তো অবশ্যই, তাছাড়া ফল। অনেকেই জুস করে খেয়ে নিচ্ছেন, জুসটা না খেয়ে একদম ডিরেক্ট ফল, যেটা কুচি করেও যদি কেটে খেতে হয়, গ্রেটেড যেটা আমরা বলি, সেইটা নেওয়ার চেষ্টা করুন। আর একটা জিনিস হচ্ছে যে খোসা শুদ্ধ ফল যদি রান্না করা যায়, সবজিও যদি খোসা শুদ্ধ রান্না করা খোসা যায়, শুদ্ধ করা যায়। বাদাম আর বীজের মধ্যেও তো ফাইবার আছে। বাদাম আর বীজও রাখা যেতে পারে, সেটা অবশ্যই। কিন্তু হ্যাঁ, দাঁতের যাদের সমস্যা তারা সেটা তাদের পার্সোনাল সমস্যা, সেটা তারা দেখে নেবেন। আর ফাইবার বলতে কিন্তু শুধুই সবুজ শাকসবজিতে আটকে থাকে না, বা দানা জাতীয় জিনিসেই আটকে থাকে না। ফাইবার কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটেও আছে। তাহলে ডালিয়া, ওটস, এইগুলোকেও ইনক্লুড করতে হবে। গাট হেলথও এইগুলো খুব ভালো রাখে ফাইবার দিলে। বাওয়েল মুভমেন্ট খুব ভালো হয়। যেই বাওয়েল মুভমেন্ট ভালো, এই যে কারণে যেটা দেখা যায় বয়স্ক মানুষরা খুব খিটখিটে হয়ে যান, তো এই বাওয়েল মুভমেন্ট ভালো থাকলেই কিন্তু মন ভালো। তো তখন আর এই ডিপ্রেশন, অ্যাংজাইটির এই জায়গাগুলো আসে না। একটু তো লোনলিনেস হয়, কারণ বাড়িতে ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করতে চলে যাচ্ছে, তো সেটা হতে পারে। কিন্তু অনেকে আজকাল কিন্তু কনসেপ্ট আর চেঞ্জিং, মানে অনেকেই কিন্তু 60 ঊর্ধ্ব হয়ে গেলে রিটায়ারমেন্টের পরেও কিন্তু নানান কাজে নিজেদেরকে নিযুক্ত করছেন। তো সেটা করুন, নিজেরা কিছুভাবে ব্যস্ত থাকুন, হাঁটতে যান যাতে আপনার কনস্টিপেশন না হয়, রেগুলার একটা ওয়াক রাখুন, রেগুলার কিছু এক্সারসাইজ, হালকা যোগা, সেগুলো রাখার চেষ্টা করুন। এবং আমি দেখেছি এটাও, যারা ওবিস, যাদের ওবেসিটি আছে, তাদের কনস্টিপেশন কিন্তু ভীষণ কমন। মানে সেটা হতে পারে সেটা ব্যাড ফুড হ্যাবিটের জন্য অথবা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য। এবং যারা অ্যালকোহল খান, অনেক বয়স্ক মানুষ রেগুলার অ্যালকোহল খান, তাদের মধ্যে কিন্তু ভীষণ এই কনস্টিপেশনটা কমন, কারণ অ্যালকোহল ওই নার্ভগুলো কিছু অ্যাফেক্ট করে পেটের, এবং তার জন্য গাট মোটিলিটিতে কিছু অসুবিধা হয়। প্লাস অ্যালকোহল আমাদের যে গাটের ভেতরে যে প্রোবায়োটিকগুলো আছে, যেগুলো গুড ব্যাকটেরিয়া, তাদের হেলথকে নষ্ট করে। সুতরাং মানে অনেকগুলো ফ্যাক্টর আছে যে কনস্টিপেশন কীভাবে কেন হবে, অনেক কিছু। আর যেটা বিশেষভাবে এই সময় যাদের অলরেডি কনস্টিপেশন হয়ে গেছে তারা তো ফাইবার ইনক্লুড করবেনই, কিন্তু যারা ওই বয়সটাতে পৌঁছাচ্ছেন তারা অলরেডি স্টার্ট করে দিন। ডায়েটে যদি এতদিন না থাকে, স্টার্ট করে দিন একটু, মানে অন্যরা যেটা যতটা ফাইবার খাচ্ছে তার থেকে একটু বাড়িয়ে দিন। আর ফাইবার কিন্তু কোনো খাবার একান্তই, যদি কোনো সবজি একেবারে বাদ থাকে তাহলে অন্য সবজি থেকে নিন। আপনার হয়তো কোনো শারীরিক সমস্যার জন্য আপনার এই পার্টিকুলার কিছু সবজি বাদ, তাহলে অন্য সবজি খান যেগুলো থেকে আপনি ওই ফাইবারটা পেতে পারবেন। এটা নয় যে আমার তো সবই বাদ হয়ে গেছে, এরকম ভাবে বসে থাকবেন না। মানে ওই 3-4টে জিনিস বাদ হলো মানে তার জীবন থেকে সবকিছু বাদ হয়ে গেলে তা নয়। অনেক সবজি আছে। আমাকে অনেকেই বলে যে এ বাবা, এই আলু
মানে ডায়াবেটিক পেশেন্টরা বিশেষভাবে আলু, গাজর, বিট সব অফ হয়ে গেল, আমি কি খাবো? আমি আরও অনেকগুলো বলি, ঝিঙে, পটল, লাউ, কুমড়ো, আপনি খান, ক্যাপসিকাম, বিনস, কত কিছু আছে। আসলে অনেকে শুধু আলুটাকেই সবজি হিসাবে খান, মানে আলু আর আলুর ঝোল রান্না হচ্ছে, মাছের তরকারিতে আলু থাকছে, আলু সেদ্ধ খাচ্ছেন, ফলে আলুটা বাদ দেওয়া মানে তার জীবনে একটা বড় খাদ্যর একটা অংশ বাদ চলে গেল। কিন্তু এটা শুধু জেরিয়াট্রিকদের জন্য না, আমি সবার জন্যই বলতে চাই, আপনি ভাতও খাবেন বাঙালি হয়ে, তার সাথে সাথে আলুও খাবেন, তাহলে ব্যালেন্স কোথায় হলো, তাই না? দুটোই তো কার্বোহাইড্রেট হয়ে গেল। ফাইবার তো আলুতে যেটুকু ফাইবার আছে সেটা আবার আমরা বাদ দিয়ে দিই খোসাটা। এক্স্যাক্টলি, খোসা সমেত যদি রান্না করা যেত তাও কিছু ফাইবার যেত। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে বয়স্ক মানুষ কতটা জল পান করবেন? এটা সবার খুব কমন প্রশ্ন, জিজ্ঞেস করেন পেশেন্টরা বয়স্ক মানুষজন এলে। হার্টের পেশেন্ট যারা বা যারা কিডনির অসুখে ভুগছেন তাদের তো একটা জিজ্ঞেস করার ভ্যালিড রিজন আছে। এমনি নর্মাল মানুষও জিজ্ঞেস করেন যে সারাদিন একটু কতটা জল পান করা যাবে, মানে 2.5 লিটার প্রাপ্তবয়স্ক মানুষ, মানে একদম 2.5 লিটারের বেশি খাওয়া উচিত না। অনেক সময় বোঝা যায় না বডিতে কোনো কারণে ওয়াটার রিটেনশন হচ্ছে কিনা বা কোনো ইনফ্লামেশন হচ্ছে কিনা, তো সেটা বোঝা যায় না। তো সেফ সাইডে 2.5 লিটার ঠিক আছে, মানে তেষ্টা পেলে জল খান। আর অনেক সময় যে বললাম প্রথমেই, যেটা ডিসকাস করলাম, ভুলে যাচ্ছেন, অ্যালার্ম দিয়ে জল খান, অল্প অল্প করেই খান। মানে জল খাওয়াটা জরুরি, অফকোর্স জল খাওয়ার জরুরি, কারণ বডিতে হাইড্রেশন মেনটেন হয়, বডির যে হরমোনাল বা যে ফাংশনসগুলো হচ্ছে, এনজাইমেটিক রোলসগুলো, সেগুলো ঠিকঠাক হয় বডিতে। মানে জল না গেলে যে কনস্টিপেশনের প্রবলেম, এটাও একটা সমস্যা, কিন্তু জল কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডিহাইড্রেশন হতে পারে, অনেকের তো জল কম খেলে হজমও হয় না, কারণ খাবার হজম করতে খুব সুবিধা হয়। ইভেন আমি তো অনেকে ওবিস পেশেন্টদের বলি যে আগে একটু খাবার আগে জল খেয়ে নেবেন, যাতে আপনার ওয়েটটা ইনডাইরেক্টলি কমে, কারণ আপনি বেশি খাবার খেতে পারবেন না। যেটা আমরা আবার মানে বয়স্ক মানুষদের আবার এটা বেশি আবার জল খেয়ে নিলে সে কিন্তু আবার বেশি খাবার খেতে পারলো না, যদি তার ওয়েট বেশি না থাকে, সে কিন্তু জল বেশি খেয়ে নিলে আবার খিদে আবার বেশি পাবে না, তখন কিন্তু তার আবার নিউট্রিশনালি সে আবার ডিপ্রাইভড হয়ে গেল। সেটা কিন্তু একটা তারতম্য রেখে করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন বয়স্ক মানুষ আছেন যার রক্তচাপ বেশি থাকে এবং তিনি রক্তচাপের ওষুধ খান, তো তার ক্ষেত্রে কি ডায়েটারি চেঞ্জেস হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তার ক্ষেত্রে অবশ্যই অয়েল ইনটেকটা কমিয়ে দিতে হবে। এই 15 ml মতন সারাদিনের অয়েল ইউজেজ রাখতে হবে। আর অবশ্যই ভাজাভুজি, যেটা বাঙালি বাড়িতে খুব কমন, কিছু খাবারের সাথে একটু উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, যে কোনো একটা, পাঁপড় ভাজা, তো সেইগুলোকে সেদ্ধ করে খান বা পাঁপড় সেঁকে খান। তো তেলটা ইজ ভেরি ভাইটাল। আর যেটা হচ্ছে নুন, অবশ্যই নুনের মাত্রা কমাতে হবে। প্রচণ্ড নুন খাওয়ার, যে পাতে টেবিল সল্ট খাওয়া, তো এগুলো অনেক সময় ফলে নুন দিয়ে খাচ্ছে, আবার চাট মশলা খাচ্ছে, দুটোতেই তো নুন হয়ে গেল। প্রচণ্ড নুন ইনটেকটা কমাতে হবে। নুন কিন্তু শরীরে ইনফ্লামেশনও করে, ওয়াটার রিটেনশন করে, এক্স্যাক্টলি, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং একদম যে গাইডলাইন আছে যে সারাদিনে 5 গ্রামের কম নুন খাওয়া, এবার আমরা যে সারাদিনে যে খাবার খাই তার মধ্যে তো ন্যাচারাল সল্ট আছে, সেটা তো 1 থেকে 1.5 গ্রাম আছে। ইভেন যেগুলো আমরা মশলা খাচ্ছি তাদের মধ্যে তো ন্যাচারাল সল্ট অলরেডি আছে। সস যেগুলো আমরা ইউজ করছি, প্রচুর সল্ট আছে। আমি তো বলি যে যাদের উচ্চ রক্তচাপ আছে, এই সল্ট, এই মেয়োনিজ এগুলো খাবেন, এর মধ্যে প্রচুর নুন মেশানো থাকে। এই যে পাঁপড়, এই যে চানাচুর, এই যে আচার, এগুলোতে তো প্রচুর পরিমাণে নুন, এগুলো তো অ্যাভয়েড করতেই হবে, নাহলে তো এই নুন এক্সট্রা ঢুকে যাবে। অনেকে বলেন যে আমি তো ঘরে আচার বানিয়েছি, কিন্তু আপনি তো সেটাতে দিয়েছেন, তেলও দিয়েছেন, হয়তো ঘরোয়া তেল, আপনি চেনা তেল, মানে আপনি জানেন কি তেল দিয়েছেন, আপনার স্বাস্থ্যের জন্য ভালো তেলই আপনি মার্কেট থেকে কিনে এনেছেন, কিন্তু তবুও এক্সেস অয়েল তো আছে, তো সেইগুলো মাথায় রেখেই করতে হবে। বাইরের খাবার দাবার, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, এগুলো বন্ধ করে দিতে হবে। বেশি মিষ্টিও খাওয়া যাবে না। তবে যার ডায়াবেটিক নেই সে মাঝে মধ্যে একটা মিষ্টি খেলে কোনো ক্ষতি নেই। একদিনে 10-12টা মিষ্টি খাবেন না, একটা খেতেই পারা যায়, যার ডায়াবেটিস নেই। এক্স্যাক্টলি। তাহলে যাদের ডায়াবেটিস আছে তাদের কি ডায়েট প্ল্যান হবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে? অবশ্যই ফার্স্টেই বলবো, বাঙালি বাড়িতে যেটা হয়, রান্নায় চিনি দেওয়া, গুড় দেওয়া। অনেকের কনসেপ্ট আছে আমি তো চিনি দিই না চায়ে, কিন্তু রান্নায়, প্রত্যেকটা রান্নায় চিনি নয়তো বাতাসা, নয়তো গুড়, সবই কিন্তু চিনির অল্টারনেটিভ। চিনি, গুড়, বাতাসা, মিশ্রি, মধু, নকুলদানা, সব কিছুই
কিছুই খাওয়া যাবে না তাদের, তাহলে তার জায়গায় আপনাকে স্টিভিয়া দিয়ে রান্নার স্বাদ আনতে হবে, যদি আপনি চিনি ছাড়া একদমই না পারেন, আর নয়তো বন্ধ করে দিন। আর যেটা হচ্ছে কিছু কিছু এক্সেস রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা খাওয়ার প্রবণতা আছে সেগুলো বন্ধ করে দিতে হবে, যেরকম হচ্ছে হোয়াইট রাইস, আলু, তারপরে হচ্ছে ব্রেড, এই জিনিসগুলো, ময়দা, এই জিনিসগুলোকে বন্ধ করে দিতে হবে। এবার সুন্দর কন্ট্রোল হয়ে গেলে মাঝে মধ্যে একটু আধটু খাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে বয়স্ক মানুষদের রোগ এমনিতে অন্য অন্য মানুষের থেকে বেশি, ইমিউনিটি কমে যায়। তো এই যে নিউট্রিশন বা নিউট্রিশনাল যে তার প্ল্যানিং, এটা তার কিভাবে ইমিউনিটি বাড়াতে পারে, বা নিউট্রিশনের সঙ্গে তো ইমিউনিটির কী রিলেশান আছে, এবং সেটাকে ইমপ্রুভ করার জন্য কি ডায়েটারি চেঞ্জেস করবে? খাবারের সাথে ইমিউনিটি তো প্রচণ্ডভাবে জুড়ে আছে। নিউট্রিশন না পেলে আমরা রোগ প্রতিরোধ কি করে করব? কারণ এই খাবারই তো আমাদের এনার্জি প্রোডাকশানে সাহায্য করে, যাতে আমাদের রেগুলার আমরা খুব এনার্জাইজ থাকি, আমরা সব কিছু কাজ করতে পারি। তো এর ফলে যেটা হচ্ছে, এই ইমিউনিটিটাকে আরও ঠিকঠাক রাখতে গেলে কি খাবার আমরা ইনক্লুড করব? অবশ্যই ফার্স্টেই আসছে প্রোটিন, যেটা আমাদের ইমিউনিটিতে প্রচণ্ড সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফল আর সবুজ শাকসবজি। তো এই সব খাবারগুলোকে ডেফিনেটলি ইনক্লুড করতে হবে। তাছাড়াও আমাদের যে রেগুলার যে বেসিক এনার্জি সোর্সটা কী থেকে আসছে, কার্বোহাইড্রেট শুনেই ভয় পাওয়ার কিছু নেই। তাহলে রিফাইন্ড কার্বোহাইড্রেট না ইউজ করলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইউজ করুন, যেটা থেকে বেসিক সোর্স অফ এনার্জি আসছে। আর ফ্যাটও কিন্তু একটা মেন সোর্স যেটা ইমিউনিটি দেয়, কিন্তু ফ্যাট মানে স্যাচুরেটেড ফ্যাট নয়, যেগুলো হচ্ছে গুড ফ্যাটস ফ্রম নাট, সিডস অ্যান্ড অফকোর্স রান্নাও অয়েল দিয়ে করতেই হবে, কিন্তু কম পরিমাণে। আর বেশি ডিপ ফ্রাইড জিনিস, ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার না খাওয়া, এটাই মাথায় রাখতে হবে। তবেই দেখবেন ইমিউনিটিও ভালো থাকছে, অনেক এনার্জি থাকছে, আর ওভারঅল হেলথও ভালো থাকছে। ওভারঅল হেলথও ভালো থাকছে। বয়স্ক মানুষদের অনেক সময় খিদে থাকে না, খিদে না থাকলে কি খাবার বাদ দিয়ে দেবে? একদমই নয়। খিদে থাকছে না মানে আপনার ভালো করে দেখতে হবে যে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কি না। আপনাকে কিন্তু প্রত্যেকটা মিলে হয়তো আপনি যতটা খান ততটা খেলেন না, কিন্তু কিছুটা পরিমাণ তো রাখতেই হবে। তাহলে সে জায়গায় একটু স্যুপ খান, একটু ডাল খান, আর নয়তো একটু স্যালাড খেয়ে নিলেন, কিংবা একটু ফল খেয়ে নিলেন, কিন্তু ফলের সাথে একটু সিডস বা নাটস মিশিয়ে নিলেন ওটাকে একটু ব্যালেন্স করার জন্য। তাহলে কিছু খাবার রাখুন, হয়তো পুরো প্ল্যাটারটা সাজিয়ে খেলেন না, তো কিছু খাবার রাখুন যাতে আপনার টেস্ট বাডসগুলো একটু উজ্জীবিত হয়, আপনার মনটা একটু ভালো হলো। খাবারের সাথে ইমোশনটা তো খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। আর মন ভালো সবসময় রাখে। যে অফকোর্স, আর সবসময়ই যে একটা ব্ল্যান্ড খেতে হবে, আমার বয়স হয়ে গেছে আমি একেবারে ব্ল্যান্ড খাবো, আমার আর জীবনে কোনো আশা নেই, এরকম কোনো ব্যাপার নেই। আপনি ফ্লেভারফুল করুন, একটু ধনেপাতা দিন, একটু লেবুর রস ওর মধ্যে দিয়ে দিন যে খাবারগুলো খাচ্ছেন, একটু হালকা পিঙ্ক সল্ট দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনি ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন কিনা সেটা আগে দেখে নেবেন। সব কিছু পর্যালোচনা করে তারপরে একটা টেস্টি ফুডও কিন্তু কম তেল, কম বাটার, কম ঘি দিয়ে খাওয়া যায়, টেস্টি ফুড হতেই পারে। ওকে, এখন বয়স্ক মানুষদের অনেকে দেখা যায় যে বয়স বাড়ছে আর ওজন কমে যাচ্ছে, এটা কেন হয়? মানে ওজন কমে যাওয়ার কারণগুলো কি? এটা হচ্ছে মাসল ডিগ্রেডেশন হচ্ছে, যেটাকে আমরা সার্কোপিনিয়াও বলে থাকি। এটা কিন্তু নানান কারণ আছে। এক তো ফার্স্টেই হচ্ছে যে বয়সের সাথে সাথে মেটাবলিজম কমে যায়, খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়, অনেকে কম খেতে শুরু করেন, ভয়ে পান যে আবার এই রোগ হয়ে গেল কি না, সাইকোলজিক্যালিও কিছুটা এফেক্টেড হন, অ্যাংজাইটি হয়, অনেকে একা থাকে বলে ভয় ভাবে যে বাবা কম খাই তাহলে বুঝি। তো সেইভাবে নানানভাবে এটা কিন্তু একটা চ্যানেলাইজ করে ওই মাসল ডিগ্রেডেশনটাতে। আর আরেকটা জিনিস হচ্ছে দাঁতের সমস্যা। দাঁতের সমস্যাতেও অনেকে অনেক কিছু খাবার বন্ধ করে দেয়, ভাবে যে এটা খেলে। আবার অনেকের ভয় আছে ডিম খাবো না, বয়স হয়ে গেছে আর ডিম খাওয়া যাবে না, বয়স হয়ে গেছে মানেই এবার আমার হার্টের সমস্যা হয়ে যাবে, এতদিন ছিল না। বয়স হয়ে গেছে মানে আমাকে কষ্ট করে খাবার দাবার কষ্ট করে খাবার দাবার জীবনে খেতে কোনো হবে। শান্তি আনন্দ নেই। না, আনন্দ নেই। আবার মানে সেটাও এই আরেকটা একবার পজ নিচ্ছে, হ্যাঁ। আবার এটাও আছে যে অনেকে আবার বয়স হয়ে গেছে বলে আবার অতি আনন্দিত হয়ে গিয়ে আবার বেশি খাবারও খাবেন না এই আমাদের এই পডকাস্টটা শোনার পরে। এক্স্যাক্টলি। কিন্তু আপনার যতটা দরকার ততটা তো খেতেই হবে, যাতে আপনার প্রচণ্ডভাবে মাসল ডিগ্রেডেশন না হয়। এই বয়সকালে একটা ইয়ে আছে যে আমি মাছ মাংস ডিম খাবো না। মাছ মাংস ডিম খেতে নাই পারেন, আপনি ভেজিটেরিয়ান হয়ে যান, তাতে কোনো সমস্যা নেই। ননভেজ থেকে আপনার চয়েস
ননভেজও হতে পারেন, ভেজিটেরিয়ান আপনি হতে পারেন, ভেগান হতে পারেন, হোয়াট এভার ইজ ইয়োর চয়েস, ইট ইজ আপ টু ইউ। কিন্তু প্রোটিনটাকে ঠিকভাবে ইনক্লুড করুন প্রত্যেকটা খাবারে। ওকে, ঠিক আছে? তাহলে মাছ মাংস ডিম না খেলে পনির, ছানা, আপনি যেগুলো লেন্টিলস, বিনস, এগুলোকে ইনক্লুড করুন, যাতে ভেজিটেরিয়ান হিসেবেও আপনি অনেক কিছু প্রোটিন প্রত্যেকটা মিলে ইনক্লুড করে আপনার যাতে মাসেল ডিগ্রেডেশনটা না হয়। খুব জরুরি। আচ্ছা, বয়স্ক মানুষরা কি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খেতে পারে? অফকোর্স খেতে পারে। বয়স্ক হয়ে গেছেন বলে কি ফ্যাট খাবেন না? একদিন মাটন খেলে কি হবে? কিছুই হবে না। আপনার যদি কোনো সমস্যা না থাকে তবুও আপনি মাসে একবার কি দুবার মাটন খেলেন। যদি কিছু সমস্যা থাকে তাহলে মাসে একবার খাবেন, এক পিস খাবেন। এক্স্যাক্টলি। তো সেইভাবে করতে হবে, কারণ এই সময় যেটা হয় মাটনের কোনো প্রবলেম নেই, কনস্টিপেশন হতে পারে, কনস্টিপেশন হতে পারে আর ইনডাইজেশন হতে পারে। হ্যাঁ। মাটন রান্না তো আর পাতলা হয় বলে আমার জানা নেই, হ্যাঁ। আমি কোনো রেসিপি জানি না। আর মাটন খেলে ভালোভাবেই খাবেন, একদিনই খাবেন, ভালো করে খাবেন, কিন্তু পরিমাণে কম, বেশি ঝোলটা খাবেন না। তো এক্স্যাক্টলি। এটাই দেখতে হবে। আর বলা হয় যে মাটন খেলে যে চর্বিযুক্ত কনস্টিপেশন খাবার খাওয়াই যায়। হ্যাঁ, মাটন খেলে কনস্টিপেশনের সমস্যা হতে স্যালাড পারে। যদি খায় তার সঙ্গে সবজি খায় একটু তাহলে সেটা ফাইবার মিশিয়ে নিন, তার সাথে একটু আলাদা করে ফাইবার খান। আর ফ্যাট বলতে আমরা তেল ছাড়া কিভাবে রান্না হবে? অনেকে বলেন আমি এয়ার ফ্রায়ারে রান্না করছি, কিন্তু ব্রাশ অফ অয়েল তো দরকার, ম্যারিনেশনের সময় তো অয়েল দরকার। খুবই দরকার। তো অয়েল একদম ফ্রি করাটা অতটা সোজা নয়। যেরকম আপনি হয়তো অয়েল ফ্রি একটা চিকেন আমরা প্রেসার কুকারে চাপিয়ে দিতে পারি, কিন্তু চিকেন থেকেও তো কিছু ফ্যাট বেরোবে, তাহলে ফ্যাট ইজ দেয়ার, সবসময় থাকবে। কমপ্লিট ফ্যাট ফ্রি কিছু হতে পারে না। ফ্যাট শরীরের জন্য দরকার, কিন্তু এক্সেস ফ্যাট যাতে না হয় সেটা দেখতে হবে। তুমি এক্ষুনি বললে যে বয়স্ক মানুষদের সার্কোপেনিয়া হচ্ছে, মানে মাসেল লস হচ্ছে, মাসেল পেশির ক্ষয়, তাহলে এটাকে প্রিভেন্ট করবে কি করে, প্রতিরোধ করবে কি করে? এই যে মাসেল ডিগ্রেডেশন হচ্ছে এটা যদি বুঝে যান তাহলে অবশ্যই, যেটা অলরেডি বললাম, যে আপনাকে প্রোটিন ইনক্লুড করতে হবে আর সব রকম একটা ব্যালেন্সড মিল খেতে হবে। প্রত্যেকটা খাবারে একটা প্লেটে যেন আপনার একদম হাফ অফ দ্য প্লেট যেন ভেজিটেবল থাকে, 1/4 কার্বোহাইড্রেট, 1/4 প্রোটিন, আর কিছুটা হলে ফ্যাট, অল্প একটু ফ্যাট। একটা ব্যালেন্সড মিল খান, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর মাসেল লস প্রিভেন্ট করতে গেলে আমরা যেটা ফিজিশিয়ানরা বলি যে আপনারা একটু এক্সারসাইজ করুন, এক্সারসাইজ করলে মাসেল লস প্রিভেন্টেড হবে, রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে, তাহলে মাসেলের ক্ষয় অনেক কম হবে। একদম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি দেখি যারা বিদেশে থাকেন, বাবা মারা দেশে আছেন, যখন বাবা মারা তাদের ভিজিট করতে যাচ্ছেন বা তারা যখন আসছে বাবা মার সঙ্গে দেখা করতে গেলে কৌটো কৌটো সাপ্লিমেন্ট নিয়ে আসে বাবা মার জন্য, এরকম বড় বড় সাপ্লিমেন্টের ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, এগুলো খাওয়ার জাস্টিফিকেশন কতটা? মানে এগুলো কি রেগুলার খাবে? এগুলো অবশ্যই মানে ডক্টরের সাজেশন না নিয়ে বা আপনার একটা ব্লাড চেক আপ না করে এক্সট্রা খেয়ে যাওয়া মানেই আপনি খুব ভালো আছেন, এটা কিন্তু নয়। আবার অন্যদিকে হিতে বিপরীত হচ্ছে না তো, ক্যালসিয়াম মারাত্মক বেড়ে গেল, তাতে আবার অনেক কিছু সমস্যা কিন্তু হতে পারে। তো সেজন্য সেটা কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে। অবশ্যই আপনার ছেলেমেয়েরা ভালোবেসে আনছেন, আনতেই পারে, কিন্তু অবশ্যই আপনি সেটা ডাক্তারকে গিয়ে দেখান। ডাক্তার যদি আপনাকে বলে দেয় যে হ্যাঁ এটা আপনি খেতে পারেন, কতটা ডোজেজে খাবেন দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার জন্য কতটা ডোজ দরকার সেটা তো একজন ডক্টরই আপনাকে বলে দিতে পারবে। তো সেইটা কিন্তু জেনেই খান। রোজ খেয়ে যাচ্ছেন 1 বছর 2 বছর, এবার তাতে গিয়ে আরও হিতে বিপরীত না হয়, এগুলোর ওভার ডোজেজ যেন না হয়ে যায়, সেটাও দেখে নিতে হবে। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বয়স্ক মানুষদের যাতে হজমের সমস্যা না হয় তাতে কি কি খাবার খেতে পারে? মানে সবাই এখানে বসে আছেন কিন্তু ডায়েট চার্ট জানার জন্য, মানে কি কি ডায়েটে তারা ইনক্লুড করলে তাদের হজমের কোনো সমস্যা হবে না, মানে খাবারটা কী ধরনের খাবেন আর কি, সোজা কথায়। অবশ্যই একটা যদি ছোট করে বলে দিতে হয়, আপনারা রেগুলার ডায়েটে একটু জিরাটাকে রাখবেন যাতে ইনডাইজেশন না হয়। সকালে জিরার জল খাওয়া যেতে পারে। আর তারপরে একটা হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট লাইক পোহা, উপমা হালকা হতে পারে, বা যাদের অন্য কোনো সমস্যা নেই সুজির ইডলি খেতে পারেন। ইডলি কিন্তু খুবই একটা হেলদি খাবার, ইডলি খেতে পারেন। এরপরে আপনারা মাঝে একটা হালকা কিছু ফল রাখুন, কিছু নাটস রাখতে পারেন। অ্যান্ড দেন লাঞ্চ টাইমটা একদম 3টে 4টেতে করছেন সেটা একেবারেই নয়, 1টা 1.5টা ম্যাক্সিমাম 2টোর মধ্যে করে ফেলার চেষ্টা করুন।
রিফাইন্ড কার্বোহাইড্রেট হোয়াইট রাইস রাখতেই পারেন, কিন্তু সেটা রেগুলার না খেয়ে মাঝে মাঝে ডালিয়া ওটস খান। আর ইভিনিংয়ে আপনারা হালকা চা, তার সাথে একটু মুড়ি বা খই খাওয়া যেতে পারে, চিড়েও খাওয়া যেতে পারে। এবার দেখে নিতে হবে মুড়িটা খুব নোনতা কিনা, তার সাথে আবার চানাচুর মেশাবেন না। শসা টমেটো ফাইবার সমৃদ্ধ, এগুলো তো অ্যাড করা যেতেই পারে। আর ডিনারে হালকা রুটি বা ডালিয়া ওটস খাওয়া যেতেই পারে। ডিনারে ভাতও খাওয়া যেতে পারে, যদি কারোর ইনডাইজেশন হচ্ছে ভাতও খাওয়া যেতে পারে, কিন্তু পরিমাণটা কম। সেভাবে দেখে আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। আর যদি আপনারা একদমই বুঝতে না পারেন বা এইগুলো খেলেও সমস্যা হচ্ছে, এইগুলোই হয়তো খাচ্ছেন, তাহলে অবশ্যই একজন কাস্টমাইজ ডায়েট প্ল্যান আপনাকে নিতে হবে। বয়স্ক মানুষদের অনেক সময় দেখা যায় যে গাম হেলথ অতটা ভালো থাকে না, ডেন্টাল হেলথ খারাপ হয়, দাঁত অনেকের ভেঙে যায় বা দাঁত পড়ে যায়। তো এই খাবার চিবাতে একটা অসুবিধা হয়। তো এই চিবানোর এই সমস্যার সাথে তার পুষ্টির কি সম্পর্ক আছে? মানে এরকমও তো হতে পারে যে সব কিছু সে একদম গলিয়ে রান্না করে গিলে গিলে খেয়ে নিল, মানে সেটাও তো একটা হতে পারে। সেটা তো হতেই পারে, সেটা অনেকের ক্ষেত্রে হয়ও, কিছু করার নেই, তাকে তো ওটা ওইভাবে খেতেই হবে। কিন্তু পুষ্টিগুলো যতটা যাচ্ছে, হ্যাঁ ফাইবার গেল না হয়তো, কিন্তু তার মধ্যে থেকে যতটুকু পুষ্টি গেল সেটাই তার লাভ, তো সেটা নিতে হবে। কিন্তু ফাইবারটা তো অবশ্যই দরকার। তাহলে এই সব পেশেন্টরা কেন, সবজি যদি সেদ্ধ করে নেয়, একদম সেদ্ধ করে গলিয়ে নিল, সেটাকে যদি খেলো, সেটা খাওয়া যেতেই পারে। সবজি সেদ্ধ করে খেলো, তাহলে সেটা থেকে যতটুকু ফাইবার গেল। ফল চিবানোর ক্ষেত্রে একটা ফল অসুবিধা চিবানোর হতে ক্ষেত্রে পারে। একটা ডেফিনেটলি অসুবিধা, কিন্তু তাই বলে কি ফল খাবেনই না? তাহলে আপনি জুস করে খান, কিছুটা পাল্প থাক, তাহলে কিছুটা তো ফাইবার গেল। মাংস খেতে তো বেশ ঝামেলা, দাঁত পড়ে গেলে, তাহলে মাংসকে ওরকম গলিয়ে ওরকম করে মাংস খেতে হবে। গলিয়ে খান, মাংস গলিয়ে খেতে হবে, কিন্তু পুষ্টি মানগুলো তো পেতে হবে। পেতে হবে, ফাইবার গেল না, দাঁত নেই বলে চিকেন মাটন বন্ধ তা নয় আর কি। কিন্তু তা বেশি নয়। করে সিদ্ধ করে দরকার পড়লে মেখে খেতে হবে। মেখে খেতে হবে ভালো করে। আর ইভেন ওই পালসেস গুলোও রাখতে হবে, হ্যাঁ, কিন্তু ম্যাশ সেগুলো করে ভালো করে খেলো। ম্যাশ করে খেলো। এক্স্যাক্টলি। আর মেন্টাল হেলথের সঙ্গে নিউট্রিশনের কি রিলেশন ইন কেস অফ এল্ডারলি পেশেন্টস বা জেরিয়াট্রিক পিপল? মেন্টাল হেলথ এই সময় তো একটু ভেঙে যায়, কারণ যেই আপনার শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করে, মানসিকভাবে একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমি কি এটা পারবো, আমি আর হাঁটতে পারছি না। তাহলে অনেকটা মানসিকভাবে সে অনেকটা বেশি দুর্বল হয়ে যায়। তাই মানসিকভাবে দুর্বল হলেই কিন্তু আপনার ইমিউনিটিতেও সেটা হ্যাম্পার করবে। এক্স্যাক্টলি। তো সেই জন্য মানসিকভাবে দুর্বল হয়ে যাবে না। বয়স হয়ে গেছে তো কি হয়েছে, নিজেকে ফিট রাখার চেষ্টা করুন। আর আজকাল তো বয়সের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, যত বয়স বাড়ছে তত মানুষ আরও উজ্জীবিত হয়ে যাচ্ছে। নানান কাজ সে ভাবছে যে এবার আমি ফ্রি হয়ে করব, আমার ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, এবার আমি ফ্রি হয়ে করব অনেক কিছু। তো বয়স হয়ে গেছে বলে হেরে যাবেন না, এখনো অনেক আপনার টিল ইউ ডাই ইউ ক্যান লিভ অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। তো আপনি এনজয় করে বাঁচুন, ঘুরুন ফিরুন, আনন্দ করুন। কিন্তু ডিপ্রেশন যাদের হয়েছে তারা তো খাবার প্রতি একটা অনীহা হয়ই, তখন নিউট্রিশনালি এই ডিপ্রাইভড হয় তারা। তাহলে কি করতে হবে, তাহলে একটু টেস্টি ফুড, একটু কালারফুল সবজি টবজি নিয়ে আসতে হবে, বেল পেপারস, মটরশুঁটি, কর্ন, এইসব দিতে হবে তাদেরকে চেঞ্জ করার জন্য। একটু অন্য টাইপের একটু মিল, লেটিউস ব্রকলি দিয়ে একটু স্যালাড টাইপের করে দিল, একটু স্যান্ডউইচ খেলো, তারা মাল্টিগ্রেন ব্রেডেরই স্যান্ডউইচ খেলো। খাবারের মাধ্যমেও, ভালো খাবার দিয়েও মনের দিক থেকে তরুণ রাখার চেষ্টা করতে হবে। অফকোর্স একদম সবসময় তরুণ, মানে মনটাকে একদম উজ্জীবিত করে রাখতে হবে, এভারগ্রিন করে রাখতে হবে। লাস্ট প্রশ্ন, জেরিয়াট্রিক নিউট্রিশনের থাম্ব রুল কি, মানে টেক হোম মেসেজ কি আজকের এই পডকাস্টের? ফার্স্টেই বলবো যে আপনার মনটাকে ভালো রাখুন। বয়স হয়ে যাচ্ছে বলে একদমই হেরে যাবেন না, আপনার জীবন এখনও অনেক দিন পড়ে আছে। ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, কিন্তু সবটাই পরিমিত, অতিরঞ্জিত করবেন না, আবার অতি আনন্দিত হয়ে প্রচুর ভাজাভুজি খেয়ে নেবেন না। কিছুটা তো বয়সকে মেনে চলতেই হবে। আর যেটা হচ্ছে একটু হালকা হাঁটাচলা এক্সারসাইজের মধ্যে থাকুন, আর টাইম টু টাইম একটু মিল করুন, কারণ একটু হলেও ইনডাইজেশন সমস্যাটা বেড়ে যায়, মেটাবলিজম যেহেতু কমে যাচ্ছে। আর ওয়েটটাকে নিয়ন্ত্রণ রাখুন, তাহলেই দেখবেন মন ভালো থাকছে। আর যা যা ওষুধ খাবার আছে ভুলে যাবেন না, মনে করে করে খেতে থাকুন। আর ডায়েটটা মনে করে করে খাবেন। আর জল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, সেই জন্য জলটাও ভালো করে থাকবেন। আর প্রত্যেক 6 মাস অন্তর একটা করে ব্লাড টেস্ট করাতে থাকবেন। ওকে, দারুণ তথ্য সমৃদ্ধ ভালো একটা আলোচনা হলো, এবং আমরা
যতগুলো কোয়েশ্চেন এই জেরিয়াট্রিক নিউট্রিশন নিয়ে হয় মোটামুটি সবকটা কভার করতে পেরেছি বলে মনে হয়। তাও যদি কিছু বাকি থাকে আপনারা আমাদের জানাবেন, আমরা পরের কোনো পডকাস্টে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো সাজেশান থাকে কোন টপিক নিয়ে আমাদের আলোচনা শুনতে চান সেটা আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব সেই ব্যাপারে একটা আলোচনা করতে, যাতে আপনাদের প্রশ্ন, আপনাদের মনের যে কোয়ারিগুলো আছে সেগুলোর আমরা আনসার দিতে পারি। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।